নমস্কার। আশা করি সকলে সুস্থ আছেন, সুন্দর আছেন। সুন্দরের চর্চায় প্রতিনিয়ত নিয়োজিত আছেন। আজকে কার্ল মার্কসকে নিয়ে একটু আলোচনা করব আমরা। মার্কসকে এখন বামপন্থী মহলেই দুটি ভিন্ন দিক থেকে বিচার করা হচ্ছে। উত্তর আধুনিকতাবাদী বা উত্তর উপনিবেশবাদীরা মনে করেন মার্কসের অনেক বক্তব্যই এখন অপ্রাসঙ্গিক, কারণ তাঁর চিন্তা ইউরোপীয় আলোকায়নের প্রভাবদুষ্ট। বামপন্থার সংকটের অন্যতম কারণ এই অন্ধ মার্কস নির্ভরতা। আবার আরেক পক্ষ মনে করেন যে মার্কসকে সঠিকভাবে না বোঝার ফলে তার মূল লেখার মেজাজকে ধরতে না পারার জন্যই বামপন্থার এই বর্তমান সংকট। মার্কসের সংশোধন না মার্কসের প্রত্যাবর্তন, বামপন্থীদের কাছে এটাই একটা বড় প্রশ্ন বর্তমানে। আরও একটি প্রাসঙ্গিক বিষয়, মার্কসের ব্যবহারিক সত্তার সঙ্গে তার বৌদ্ধিক সত্তার বিরোধ। মার্কসকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতেই হয়, আবার এটা করতে গিয়ে বিকৃতি ঘটে তার ভাবনার মূল মেজাজের। হারিয়ে যাওয়া মার্কসের পুনরুদ্ধারেই কি মিলতে পারে বামপন্থার সংকটের এই সমাধান সূত্র? না, উত্তরটা জানা নেই। তাই অনুসন্ধিৎস মন নিয়ে পথ খোঁজা, পথ চলা। পথিক, তুমি পথ হারায়েছ? দ্বিশতবর্ষে পা দিয়ে চিরতরুণ মার্কস যদি প্রায় 150 বছর অতিক্রান্ত বাম আন্দোলনকারীদের আজ এই প্রশ্ন করেন, তাহলে সেটি বোধহয় খুব প্রাসঙ্গিক হবে না। সোভিয়েত জমানার রুশ দেশে এমন একটি গল্পকথা চালু ছিল বলে শোনা যায় যে মার্কস তার জন্মের 150 বছর পরে সোভিয়েত দেশে আবার আবির্ভূত হয়েছেন এবং সব কিছু দেখার পর তিনি একটি বাক্যই উচ্চারণ করে অদৃশ্য হয়ে গেছেন: বিশ্বের শ্রমজীবী মানুষ, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সমাজতন্ত্র নির্মাণের মহান উদ্দেশ্য নিয়ে শিবগর্তে বাঁদর গড়া কেন হলো, সেই প্রশ্নের মুখোমুখি গোটা বামপন্থী মহলই। এর কারণ বিশ্লেষণের ক্ষেত্রে বিস্তর মতভেদ আছে, কিন্তু বড় রকমের গোলযোগ যে কোথায় হয়ে গেছে সে নিয়ে কোনো মতভেদ নেই। এখানেই মার্কসের প্রবেশ এবং তাকে ঘিরে তরজা। আমরা মুখোমুখি হই প্রায় দুই বিপরীতমুখী ভাবনার। এক পক্ষ মনে করেন যে মার্কসকে যথেষ্ট সমালোচনামূলক দৃষ্টিকোণ থেকে না দেখার ফলে এই বিপত্তি। উত্তর আধুনিকতা, পোস্ট মডার্নিজম। উত্তর উপনিবেশবাদের সৌজন্যে বামপন্থী মহলের এক অংশ মনে করেন যে মার্কসের চিন্তায় গুরুতর খামতি ছিল এবং তার অনেক বক্তব্যই বর্তমানে অপ্রযোজ্য, বিশেষত অনুন্নত অপশ্চিমী দেশগুলির ক্ষেত্রে। আরেকদিকে যারা আছেন তারা মনে করেন যে মার্কস যে পথের সন্ধান দিয়েছিলেন তা থেকে বিচ্যুতি কিংবা তাকে বোঝার ক্ষেত্রে গুরুতর খামতি আজকের এই বামপন্থার সংকটের, সমাজতন্ত্রের এই বিপর্যয়ের একটা অন্যতম কারণ। এই প্রথম পক্ষের বক্তব্য যদি হয় যে মার্কসের পুনর্বিবেচনা, মার্কস থেকে কিছুটা সরে আসা, দ্বিতীয় পক্ষ সওয়াল করেন মার্কসের প্রত্যাবর্তনের, মার্কসকে যথার্থভাবে অনুধাবন করার পক্ষে। এই দুটি ভিন্নধর্মী অবস্থান একটু খতিয়ে দেখা দরকার। উত্তর আধুনিকতাবাদী, উত্তর উপনিবেশবাদী তাত্ত্বিকরা এটাই মনে করেন যে
মার্ক্সের সামগ্রিক চিন্তার কাঠামো ছিল একান্তভাবে ইউরোপ কেন্দ্রিক। ইউরোপের আলোকায়নের দর্পণে তিনি বিশ্ব ইতিহাসকে অবলোকন করেছিলেন। তার ভাষ্যে ইউরোপীয় সমাজ ব্যবস্থার অবস্থানকে বিচার করা হয়েছে এই প্রতীচ্যের মাপকাঠিতে, অর্থাৎ প্রাচ্যের দেশগুলির বিশিষ্টতা, তাদের স্বাতন্ত্র্য ও নিজস্বতাকে মার্ক্স আমল দেননি। এ কথাটা ঠিক যে মার্ক্স তার গোড়ার দিকের লেখাগুলিতে অনেকটাই ইউরোপ কেন্দ্রিক, যেমন কমিউনিস্ট ম্যানিফেস্টোতে এই ইউরোপ কেন্দ্রিকতার আভাস পাই। সমস্যা হলো যে উত্তর আধুনিক বা উত্তর উপনিবেশবাদী তাত্ত্বিকরা একেবারেই বুঝতে চান না যে মার্ক্স সারা জীবন ধরে নিজেকে বদলেছেন, নিজেকে ভেঙেছেন। কখনোই তিনি স্থির থাকেননি একটা নির্দিষ্ট কোনো ভাবনায়। এর ফলে এদের লেখায় একেবারেই অনালোচিত থেকে যায় পরিণত বয়সে মার্ক্সের চিন্তায় এই প্রাচ্যমুখী ঝোঁক, ইউরোপীয় সমাজ দর্পণে যে ক্রমবর্ধমান আগ্রহ। প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হবে পশ্চিমের শিল্পোন্নত ইউরোপের কোনো দেশে নয়, অনুন্নত রুশ দেশে, এরকম ভাবনায় তার উপনীত হওয়ার বিষয়টি। থেওডর শ্যানিন থেকে কেভিন অ্যান্ডারসন, মার্ক্সের চিন্তার অভিমুখ প্রতীচ্য থেকে প্রাচ্যে ঘুরে যাওয়ার বিষয়টির প্রতি তাঁরা যে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, তাকে আমল না দিলে মার্ক্সকে বোঝার ক্ষেত্রে বড় রকমের ভুল থেকেই যাবে। এদের গবেষণায় এটা খুবই স্পষ্ট যে ইউরোপের উপরে মার্ক্স ক্রমেই আস্থা হারাচ্ছিলেন, আর তারই সুবাদে জীবনের শেষ দশকে তিনি আগ্রহী হয়ে ওঠেন রুশ ভাষা শিক্ষা ও চর্চায়, যার ফলশ্রুতি প্রায় অবহেলিত মার্ক্সের রাশিয়া ভাবনা। মার্ক্স ইউরোপীয় আধুনিকতার ইউরোপীয় আলোকায়নের সঙ্গে সহমত পোষণ করেও তিনি যে এক ভিন্নধর্মী আধুনিকতার, পুঁজিবাদ বিরোধী আধুনিকতার পক্ষে সওয়াল করেছিলেন, এবং তার এই ভাবনা ছিল যে ইউরোপীয় আলোকায়নে স্নাত আসলে একটা মহা আখ্যান মাত্র, যা পুষ্ট করে ইউরোপ কেন্দ্রিকতাকে। এডওয়ার্ড সাইদ থেকে শুরু করে অনেক উত্তর আধুনিক বা উত্তর ঔপনিবেশিক তাত্ত্বিকের এই ভাবনাকে তাই মার্ক্সকে বিচার করার একমাত্র পথ হিসাবে কখনোই গণ্য করা যায় না। মার্ক্সের প্রত্যাবর্তনের কথা যারা বলেছেন, তারা বিষয়টি দুভাবে দেখেছেন। এক, মার্ক্সকে আমরা পাঠ করেছি ভুল পদ্ধতিতে, আর এই ভুলের মাসুলই আমরা এখন গুনছি। দুই, আমাদের চিরাচরিত মার্ক্স পাঠের অন্যতম উদ্দেশ্য ছিল মার্ক্সকে মূলত এক ধরনের ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে দেখা। মার্ক্সকে প্রাত্যহিক রাজনীতিতে কিভাবে কাজে লাগাবো, ব্যবহার করব, সেই উদ্দেশ্য নিয়েই আমরা এতকাল মার্ক্স পাঠে সর্বক্ষণ নিয়োজিত থেকেছি। তার পরিণতিতেই বর্তমান এই সংকট। মার্সেল্লো মুস্তোর মতো সাম্প্রতিককালের মার্ক্স তাত্ত্বিকরা এই প্রতিপাদ্যগুলির ভিত্তি হিসাবে চিহ্নিত করেছেন মার্ক্স অ্যাঙ্গেলস সমগ্র রচনাবলী প্রকাশের মেগা প্রকল্পটি। বিশেষে আমাদের এই 20-এর দশকে মস্কোতে যার সূত্রপাত, প্রায় গত 2 দশক জুড়ে এর কাজ চলেছে ইউরোপে, এবং যার সুবাদে আমরা এই প্রথম পরিচিত হচ্ছি মার্ক্স অ্যাঙ্গেলসের বহু অজানা আবিষ্কৃত রচনা এবং পাণ্ডুলিপির সঙ্গে, যার কোনো হদিশই এতদিন আমাদের কাছে ছিল না। দুর্ভাগ্যবশত মেগাকে উপেক্ষা করে 21 শতকের মার্ক্স চর্চা যে বেশি দূর এগোয় না, এ বিষয়টি নিয়ে শুধু আমাদের দেশ কেন, বিদেশেও সচেতনতার অভাব যথেষ্টভাবে আছে। এই মেগার আলোকে মার্ক্সের পুনর্পাঠ আমাদের এক নতুন মার্ক্সের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
এই পরিচয়কে উজ্জ্ব রেখে কিংবা এই বিষয়টি সম্পর্কে সচেতন না থেকে যখন অনেককে দেখি মার্কস চর্চায় প্রবৃত্ত হয়েছেন, তখন একটা কথা বলতে ইচ্ছা হয়, ঈশ্বর এদের ক্ষমা করুন। এই কথাটা একাধিক কারণে বলতে হচ্ছে। এক, মেঘার আলোকে মার্কসের যে ছবি উঠে আসছে, তিনি এক বহুমাত্রিক মার্কস, যিনি নিজেকে বেঁধে রাখেননি কোনো একটা সুনির্দিষ্ট পরিসরে। আর দুই, মার্কস একই সঙ্গে নিয়োজিত ছিলেন বহু লেখায়, বহু ভিন্নধর্মী প্রকল্পে। তাই ক্যাপিটাল প্রথম খণ্ড সম্পূর্ণ করে পরবর্তী খণ্ডগুলিতে মনোনিবেশ করতে গিয়ে হঠাৎই তিনি থেমে যান। গভীরভাবে মনোনিবেশ করেন বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা সম্পর্কিত নানা বইতে, শুরু করেন নোট নিতে। তারই মধ্যে শুরু করেন রুশ ভাষা শিক্ষা ও রাশিয়ার ইতিহাস ও রাজনীতি নিয়ে চর্চা। 3, একটা সময় অর্থাৎ ওই 60-70-এর দশকে একটা মহাবিতর্ক জারি ছিল। তরুণ বনাম পরিণত মার্কস, অর্থাৎ মার্কসের যে দ্বৈত সত্তা এবং তার বিরোধী শিবিরের, মূলত যারা মূলধারার সোভিয়েত ভাষ্যে প্রতিস্পর্ধী ব্যাখ্যা করে যে মার্কস বিভাজিত বা খণ্ডিত নন, তিনি স্বয়ংসম্পূর্ণ একটা সত্তা। মেঘার আলোকে মার্কস কিন্তু প্রতিভাত হন সম্পূর্ণ নতুনভাবে। তিনি খণ্ডিত নন, স্বয়ংসম্পূর্ণও নন, তিনি অসম্পূর্ণ, অসমাপ্ত, নিরন্তর নিজেকে ভাঙার, নিজেকে বদলানোর একটা চূড়ান্ত অভিব্যক্তি। ইউরোপীয় ইতিহাসের যে অস্থির কালো পর্বের মধ্যে দিয়ে তিনি চলেছিলেন, তার সামগ্রিক চিন্তন যে প্রক্রিয়া ছিল, সেটাও সেরকমই অস্থির, অশান্ত এবং ছকভাঙা। তাই তিনি ক্রমাগত বিভিন্ন বিভিন্ন বিষয়ে নোট দিয়ে চলেছেন এবং তার উপর মন্তব্য করেছেন, কিন্তু বহু ক্ষেত্রেরই কোনো সিদ্ধান্তে আসা থেকে বিরত থেকেছেন। যে শ্রেণী বা শ্রেণী সংগ্রামের তত্ত্বকে মার্কসের ভাবনায় মূল চালিকা শক্তি হিসাবে গণ্য করা হয়, সেই আলোচনা ক্যাপিটালের 3য় খণ্ডের একটা অনুচ্ছেদে অসম্পূর্ণভাবে বিন্যস্ত রয়ে গেছে। এই মেগার মাপকাঠিতে মার্কসকে বিচার করলে আমরা সন্ধান পাই তার অনুসন্ধিৎস মনের, তার চিন্তা প্রক্রিয়ার, তার গবেষণা পদ্ধতির। তার ফলশ্রুতি এটাই, মার্কস সম্পর্কে এতদিনের চেনা ছকের বিনির্মাণ, যা প্রতিষ্ঠা করে এক বহুমাত্রিক, এক বহুকেন্দ্রিক মার্কসকে। এখানেই সমস্যা, কারণ মার্কসকে আমরা মার্কসের মতো করে চিনতে পারিনি, আমরা তাকে চিনেছি আমাদের মতো করে। তাকে দেবতার আসনে প্রতিষ্ঠা করে একটা নিটোল, নিশ্ছিদ্র, স্বয়ংসম্পূর্ণ তত্ত্বের মোড়কে মুড়ে দিয়েছি আমরা তাকে, যাতে তাকে আমরা ব্যবহার করতে পারি, কাজে লাগাতে পারি বিপ্লবের মহান উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। লক্ষ্যচ্যুতিটা ঘটেছে এইখানেই। বিপ্লবের প্রয়োজনীয়তা, বিপ্লবের যথার্থ, এসবের মধ্যে কিন্তু কোনো ভুল নেই, কারণ এ তো মার্কসের শিক্ষা। তাই ভুলটা কোথায় হলো আমাদের? আমরা ধরে নিলাম যে মার্কস দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ ইত্যাদির মধ্যে কতগুলো স্বয়ংসম্পূর্ণ তত্ত্ব প্রতিষ্ঠা করে গেছেন, যেগুলো সঠিকভাবে প্রয়োগ করার উপরে নির্ভর করবে বিপ্লবের সাফল্য। এরকম ভাবনার দ্বারা তাড়িত হয়েই সোভিয়েত জমানার অবসানের পর একটা কথা বারবার শোনা যাচ্ছিল যে তত্ত্বের দিক থেকে সবই ঠিক ছিল, কিন্তু কেবলমাত্র প্রয়োগের ভুলে সমাজতন্ত্রের মহা বিপর্যয় ঘটে গেল। একবারও এই প্রশ্নটা তোলা হলো না যে তত্ত্বটাকে বোঝার ক্ষেত্রেই কোনো
গোলমাল ছিল কিনা। আরও স্পষ্ট করে বললে মার্ক্সের তত্ত্ব জিজ্ঞাসাকে, তার মনন প্রক্রিয়াকে রূপান্তরিত করা হলো একটা স্বয়ংসম্পূর্ণ তত্ত্বে, যাকে বলা হয় মার্ক্সবাদ, এবং যার বিভিন্ন উপাদানকে স্থান দেওয়া হলো বিভিন্ন প্রকোষ্ঠে। সমস্যা হলো যে মার্ক্সের নিজস্ব মনন প্রক্রিয়ায় তার সদা পরিবর্তনশীল চিন্তার জগতে এরকম কোনো স্বয়ংসম্পূর্ণ বাদ প্রতিষ্ঠা করার আভাস মেলে না। এভাবেই কিন্তু রুদ্ধ হয়ে গেল তার চিন্তার প্রবলভাবে বহমান গতিময়তার ভাবনা। এই কথাটা একবারও ভাবা হলো না যে মার্ক্সের ইতিহাস ভাবনায় বিপ্লবের ধারণা, তার স্থান, তার রণকৌশলের ধারণা বারে বারেই বদলে গেছে। অর্থাৎ তিনি না বিপ্লবের, না সমাজতন্ত্রের কোনো সর্বজনীন ছক ভবিষ্যৎ প্রজন্মের কাছে পেশ করে যাননি, কিন্তু তাকে ব্যাখ্যা করা হলো, আপামর জনসাধারণের কাছে প্রতিষ্ঠা করা হলো এভাবেই যে তিনিই মুশকিলের আসান। এর একটা এর সবচেয়ে সর্বোৎকৃষ্ট একটা নিদর্শন 1921 প্রকাশিত নিকোলাই বুখারিনের হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, এ সিস্টেম অফ সোশিওলজি। 20-এর দশকে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের আদি পর্বে এটি ছিল সব কমিউনিস্ট পার্টির কর্মীদের একটা অবশ্য পাঠ্য। এক গভীর প্রত্যয়সিদ্ধ নিশ্চয়তা, ধনতন্ত্রের পতন ও সমাজতন্ত্রের একটা অবশ্যম্ভাবী আগমন নিয়ে এক প্রবল আশাদীপ্ত ভাবনা ছড়িয়ে আছে এই বইটির প্রতিটি ছত্রে ছত্রে। এর নেপথ্যে কাজ করেছিল আরও একটা ভাবনা। মার্ক্সের বস্তুবাদী ইতিহাস বিশ্লেষণে তার অন্যতম প্রতিপক্ষ ছিল জার্মান ভাববাদ, এবং তার সুবাদে তার চিন্তায় বিজ্ঞানের প্রতি আগ্রহ, বিজ্ঞান মনস্কতা প্রবলভাবে চোখে পড়ে। বুখারিন এই ভাবনাকেই প্রকৃত বিজ্ঞানের কার্যকারণ সম্পর্কের নিরিখে মার্ক্সের বস্তুবাদী ইতিহাস ব্যাখ্যাকে রূপান্তরিত করলেন এক নির্ধারণবাদী তাত্ত্বিক কাঠামোতে, যেখানে প্রায় গৌণ হয়ে গেল এই আত্মবাদের ভাবনা, চেতনার সক্রিয়তার প্রশ্নটি। বুখারিন পরবর্তীকালে তার মতের অনেক পরিবর্তন করেছিলেন, কিন্তু মার্ক্সবাদের সোভিয়েত ভাষ্যে ঝাঁকিয়ে বসল এক ধরনের যান্ত্রিক নির্ধারণবাদ, যা স্থির করে দিল সোভিয়েত সমাজতন্ত্রের গতিমুখ। তবে এখানেও একটা কথা আছে, গোটা 20-30-এর দশকে সোভিয়েত ইউনিয়নের দর্শন চর্চার ক্ষেত্রে জারি ছিল এক বড় ধরনের বিতর্ক। সচেতনতা বা আত্মবাদ বনাম নির্ধারণবাদ, যদিও শেষ পর্যন্ত বিজ্ঞান মনস্কতার নামে জয় হয়েছিল নির্ধারণবাদের, এবং মার্ক্স ও মার্ক্সবাদ স্বীকৃতি পায়, প্রতিষ্ঠিত হয় একটি স্বয়ংসম্পূর্ণ বৈজ্ঞানিক মতাদর্শ হিসাবে। পরবর্তীকালে এটিই হয়ে দাঁড়ায় আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে একটা অবশ্য পালনীয় নিদান। এই কারণে এই 60 থেকে 70-এর দশকে যখন তরুণ বনাম পরিণত মার্ক্স বিতর্ক বুদ্ধিজীবী মহলে বড় রকমের আলোচনা একটা সৃষ্টি করেছিল, তখন সোভিয়েত মার্ক্সবাদ এই এই বিতর্ককে নতুন এই বিতর্ককে সম্পূর্ণ খারিজ করে দিয়ে ঘোষণা করেছিল যে মার্ক্স একটি স্বয়ং সম্পূর্ণ সত্তা, যার মূল কথা বিজ্ঞান মনস্কতা। সোভিয়েত ইউনিয়নে মার্ক্স চর্চার ক্ষেত্রেও মার্ক্সের গোড়ার দিকের রচনার
তুলনায় অনেক বিচ্ছিন্নতাকে কেন্দ্র করে মানবতাবাদের ধারণা কেন্দ্রিক মার্কসের তুলনায় অনেক বেশি গুরুত্ব পেয়েছিল ক্যাপিটালের রচয়িতা বিজ্ঞান মনস্ক মার্কস। 20-এর দশকের এই ফ্রাঙ্কফুর্ট তাত্ত্বিকরা যখন সোভিয়েত মার্ক্সবাদের সমালোচনায় আঙুল তুলেছিলেন, চেতনা ও আত্মবাদের বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার প্রতি, সোভিয়েত মার্ক্সবাদের প্রবক্তারা তখন এই সমালোচনাকে সংশোধনবাদী আখ্যা দিতে কোনো কুণ্ঠাবোধ করেননি। শেষমেশ দুটি জটিল প্রশ্নের মুখোমুখি আমাদেরকে হতেই হয়। এক, মার্ক্স ভাবনাকে যদি স্বয়ংসম্পূর্ণ, নিশ্ছিদ্র, নিটোল, বিজ্ঞান মনস্ক একটি বাদ, ইজম বা মতাদর্শে রূপান্তরিত করা না যায়, যার সূত্রপাতটা হয়েছিল এই দ্বিতীয় আন্তর্জাতিকের মাধ্যমে, তাহলে শ্রমজীবী মানুষের চিন্তায়, তাদের চেতনায় সমাজতন্ত্র ও বিপ্লবের ধারণাকে, পুঁজিবাদী ব্যবস্থাকে বদল করার প্রয়োজনীয়তাকে কীভাবেই বা উৎসারিত করা যাবে। অর্থাৎ মার্ক্সের তত্ত্বকে শ্রেণী সংগ্রামের হাতিয়ার হিসাবে ব্যবহার যদি না করা যায়, তাহলে মার্ক্স চর্চার সার্থকতা কোথায়? এই প্রশ্নটি সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনগণের কাছে মার্ক্সকে পৌঁছে দেওয়ার জন্য তাই অবশ্যই প্রয়োজন দেখা যায় মার্ক্সের সহজ পাঠ। আর এই সরলীকৃত ভাষ্যের মাধ্যমে অবশ্যই ঘটে যায় মার্ক্সের মূল ভাবনার বেশ কিছু বিকৃতি। কিন্তু এটাও ঠিক যে এর কোনো বিকল্প নেই। এটা কখনোই আশা করা যায় না যে সাধারণ মানুষ, মানে ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্ট অফ 1848 জার্মান আইডিওলজি, 18th ব্রোমায়ার অফ লুইস বোনাপার্ট, সিভিল ওয়ার ইন ফ্রান্স কিংবা ক্যাপিটাল পাঠ করে এসবের মর্মার্থ উদ্ধার করতে পারবেন। তাই সাধারণ মানুষের জন্য প্রয়োজন মার্ক্স নিজেই যেমন লিখেছিলেন, ওয়েজ, লেবার, ক্যাপিটাল এবং হরেক কিসিমের প্রচার পুস্তিকা, এক কথায় যাকে পার্টি সাহিত্য বলা হয়ে থাকে, কিন্তু এর উদ্দেশ্য সীমিত, মার্ক্সে প্রবেশ করার প্রথম ধাপ মাত্র। রাজনৈতিক প্রয়োজনে এটা মেনে নিতে হয়। আর দুই, কিন্তু মার্ক্সের তত্ত্বভাবনার জটিলতাকে পার্টির নেতৃত্ব কি যথার্থভাবে অনুধাবন করার চেষ্টা করেছেন? গোলমালটা হয়ে গেছে এখানেই। মার্ক্সের চিন্তার যে সরলীকৃত ভাষ্য জনগণের কাছে রাজনৈতিক ও সাংগঠনিক প্রয়োজনে পেশ করা হয়, তাকে যে অতিক্রম করা প্রয়োজন, গ্রামসির মতো কিছু ব্যতিক্রমী ব্যক্তিত্ব বাদ দিলে সাধারণভাবে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্বের স্তরে এই সচেতনতা একেবারে প্রবলভাবে অনুপস্থিত। তারা মার্ক্সের চিন্তার মূল মেজাজ, মূল দিশাকে বোঝার বিষয়টাকে তা উপেক্ষা করেছেন। কারণ ব্যবহারিক রাজনীতির এই কেজো ভাবনার সঙ্গে মার্ক্সের দার্শনিক তত্ত্বভাবনার বিরোধ একেবারে অনস্বীকার্য। দাভিদ রিয়াজানের মতো বুদ্ধিজীবী, যিনি মার্ক্সের মতো করে বুঝতে চেয়েছিলেন এবং সোভিয়েত ইউনিয়নে মার্ক্স চর্চার ক্ষেত্রে সরকারি মার্ক্সবাদ থেকে একটা ভিন্ন গোত্রের এক মার্ক্স ভাবনা প্রতিষ্ঠা করতে তিনি উদ্যোগী হয়েছিলেন, তার কপালে স্তালিন জমানায় জুটেছিল মৃত্যুদণ্ড। এখানে তাই গভীরভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে একটা মৌলিক প্রশ্ন: মার্ক্সের মার্ক্সবাদে রূপান্তরিত হওয়ার ফলে কি মার্ক্স নিজেই হারিয়ে যান? মার্ক্সবাদের আয়না দিয়ে আমরা যখন মার্ক্সকে পাঠ করি, তখন কি আমরা মার্ক্সের এই চিন্তার চলন, তার মেজাজকে ধরতে পারি? অর্থাৎ মার্ক্স যা ভেবেছিলেন, তিনি যেভাবে ভেবেছিলেন ও লিখেছিলেন, পরবর্তীকালে বিভিন্ন
মার্কস বেত্তার হাত ঘুরে সেটি যখন তুলনায় সহজ পাচ্য একটি মতাদর্শ কিংবা মতবাদ হিসাবে আমাদের কাছে পৌঁছয়, তখন কিন্তু এক বৌদ্ধিক দূরত্ব তৈরি হয়ে যায়। মার্কস মানে এই যে মূল মার্কস ও পরিবেশিত বা ব্যাখ্যায়িত মার্কসের সঙ্গে এই ব্যাখ্যাকারদের মধ্যে গোড়ার দিকে ছিলেন অ্যাঙ্গেলস, পরবর্তীকালে দ্বিতীয় আন্তর্জাতিকের নেতৃত্ব বিশেষত কার্ল কাৎস্কি এবং পরে সোভিয়েত কমিউনিস্ট পার্টিও তার নেতৃত্বাধীন তৃতীয় আন্তর্জাতিক কমিউনিস্ট। অ্যাঙ্গেলসের নামে অনেকে হয়তো রুষ্ট হবেন কিন্তু সেই ঘটনাটা হলো যে মার্কসের অনেক লেখাতেই তার মৃত্যুর পর সম্পাদনা করতে গিয়ে অ্যাঙ্গেলস এমন কিছু সংযোজন বিয়োজন পরিবর্তন করেছিলেন যে তার সুবাদে মার্কসের লেখার মূল মেজাজটাই বদলে গেছিল। তার একটি উদাহরণ 1845 সালে মার্কস রচিত ফয়েরবাখ সন্দর্ভ। এটির মূল পাঠের সঙ্গে এই 1888 প্রকাশিত অ্যাঙ্গেলসের সম্পাদিত ভাষ্যের তুলনা করলে দেখা যাবে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দের অদলবদল তিনি করেছেন, এবং যার ফলে অ্যাঙ্গেলসকৃত এই ভাষ্যটির মেজাজ এবং মার্কসের মূল লেখার মেজাজ অনেকটা আলাদা। তার অর্থ এই নয় যে সব ক্ষেত্রে এমনটাই ঘটেছিল। ক্যাপিটালের তৃতীয় খণ্ডের মুখবন্ধে অ্যাঙ্গেলস সঠিকভাবেই লিখেছিলেন যে সম্পূর্ণ অবিন্যস্ত অবস্থায় পাওয়া মার্কসের মূল পাণ্ডুলিপিকে দাঁড় করাতে গিয়ে তার কতটা সাবধানী থাকতে হয়েছিল। আবার এও ঠিক যে 1883 মার্কসের মৃত্যুর ঠিক অব্যবহিত পরেই অ্যাঙ্গেলসই তার ভাষণে মার্কসের তত্ত্বকে ডারউইনীয় বিজ্ঞানের নিরিখে বিচার করতে গিয়ে তাকে পর্যবসিত করেছিলেন প্রায় এক ধরনের প্রকৃতি বিজ্ঞানে, যা উৎসাহ জুগিয়েছিল এই দ্বিতীয় আন্তর্জাতিককে। এত সব আলোচনার উদ্দেশ্য একটাই, মার্কসের চিরজিজ্ঞাসু মনের তার নিরন্তর অনুসন্ধান প্রক্রিয়ার যা অস্বীকার করে কোনো সীমানা বা পরিধিকে, যা ধরা দেয় না কোনো সুনির্দিষ্ট পরিসরে, তার সঙ্গে যে মার্কসকে পরবর্তীকালে বাম রাজনীতির ব্যবহারিক প্রয়োজনে নির্মাণ করা হলো, কেতারবন্দি করা হলো, তার ফারাকটা খেয়াল রাখা দরকার। মূল মার্কসে অনির্মিত মার্কসে প্রত্যাবর্তনের অর্থ বোধহয় এটাই: সময়টাকে বোঝা, সময়ের চাহিদাকে অনুধাবন করা, সময় বদলের সঙ্গে সঙ্গে বৈপ্লবিক আন্দোলনের সঙ্গে জড়িত প্রশ্নগুলিকেও নতুন করে সাজানো, কোনো সার্বজনীন ছক বা ভাবনায় নিজেকে আবদ্ধ না রেখে ছক ভাঙার প্রয়োজনকে উপলব্ধি করা, সর্বোপরি রত থাকা